এদিকে পতন হতে চলেছে বিএনপি সরকারের। শেখ হাসিনা কি জিনিস টের পাবেন তারেক রহমান? শেষ মুহূর্তে কপাল খুলে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারেক ভাইয়া টাটা বাই বাই, টাটা বাই বাই, আপনার সময় শেষ। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবে, বাংলাদেশে তারেক রহমানের রাজনৈতিক কবর রচনা হবে, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে, অর্থাৎ তারেক রহমানের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজ হয়ে যাবে। তাতে করে বিএনপির একক রাজত্ব কায়েম করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি বিএনপি মাইনকার চিপায় পড়ে যাবে, অলরেডি গেছে। এক সপ্তাহের মধ্যেই তারেক রহমানের সরকারের পতন অনিবার্য। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে দীর্ঘ 2 বছর পর নীরবতা ভেঙে দিল্লিতে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাহলে কি এটা দেশে ফেরার আগাম বার্তা নাকি অন্য কিছু? উল্টো সবুজ সংকেত মিলছে আওয়ামী লীগ নেতাদের। এর পেছনে কি ভারতের কোনো অদৃশ্য বার্তা কাজ করছে, নাকি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে জড়িয়ে আছে এই নির্বাচনের সরাসরি সম্পর্ক? তারেক এখন হারে হারে টের পাইতেছে আওয়ামী লীগ কি পরিমাণ ধারালো রামের করাত, আসতেও কাটে যাইতেও কাটে। ভূ রাজনীতির দাবার গুটি কখন কোন দিকে যায় কেউ যেমন বলতে পারে না, বাংলাদেশের সর্ববৃহৎ সবচাইতে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে তেমন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ করেও আটকে রাখা যায় না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জামাত, এনসিপির হুঁশিয়ারি এবং কর্নেল অলি আহমেদের ডেডলাইন, এই সব কিছু মিলিয়েই বিশ্লেষকরা বলছেন পতন ঘটতে চলেছে বিএনপি সরকারের। দর্শক, ইতিমধ্যেই একজন বিশ্লেষক দাবি করেছেন এই জামাত, এনসিপি এবং আমেরিকার যোগ সাজসে তারেক রহমান সরকার আর বেশি দিন টিকতে পারবে না। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি দেখলে আপনার কাছে কি মনে হয়? বিশ্লেষকরা যে এরকম দাবি করছেন, সেই দাবির সাথে আপনি কি কোনো মিল খুঁজে পান? অর্থাৎ বিএনপি সরকারের কি পতন অনিবার্য? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা কেউ ঠেকাতে পারবেন না, এমনটাই দাবি করছেন অনেকেই। দর্শক, এই বিষয়টি নিয়েও আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র এখন জামায়াত, এনসিপি সহ জামায়াতের যে দোকানগুলো আছে সেগুলোকে সামনে এনে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবে, তাতে করে বিএনপির একক রাজত্ব কায়েম করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি বিএনপি মাইনকার চিপায় পড়ে যাবে, অলরেডি গেছে। বাংলাদেশে তারেক রহমানের রাজনৈতিক কবর রচনা হবে, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে, অর্থাৎ তারেক রহমানের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজ হয়ে যাবে। রাজনীতির ময়দানে যা দেখা যায় তার চেয়েও বহুগুণ খেলা চলে পর্দার আড়ালে। তারেক ভাইয়া টাটা বাই বাই, টাটা বাই বাই, আপনার সময় শেষ। বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনৈতিক অঙ্গনে একের পর এক সন্দেহজনক ঘটনা ঘটেই যাচ্ছে। আলাদাভাবে এইসব ঘটনা দেখলে মনে হতে পারে সাধারণ রাজনৈতিক ঘটনা, কিন্তু আপনি সবগুলাকে একটা সূত্রে গাঁথেন, দেখবেন ভেসে উঠবে বিপদজনক চিত্র। জামায়াতের সাদা শকুন শফিক গত পরশু বলেছে আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এই ডায়লগটা পরিচিত মনে হচ্ছে না? তার এই উক্তি 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কথা মনে করিয়ে দেয়। শফিকের এই উক্তি আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, তবে এই কথা অনেক তাৎপর্যপূর্ণ। রাজাকারের বাচ্চা শফিক বঙ্গবন্ধু সাজতে চায়, জাতির পিতা হবার শখ জেগেছে। আবার অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির প্রধান নেতা জামায়াতের পদবালক নাহিদ ইসলাম বলেছে তারা আর বিএনপি সরকারকে কোনোভাবে সহযোগিতা করতে পারছে না, খুব শীঘ্রই ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে। আমার একটা প্রশ্ন, এই কর্মসূচি কিসের? আন্দোলনটা যে তারা করবে এটাই বা কিসের আন্দোলন? আপনারা হয়তো এগুলাকে কেবল রাজপথের ফাঁকা আওয়াজ, রাজনৈতিক হুঙ্কার কিংবা রাজনৈতিক বক্তব্য মনে করতে পারেন, কিন্তু একটু গভীরে খেয়াল করেন, বুঝবেন এগুলা জামাত, এনসিপির আন্তর্জাতিক চক্রান্তের চূড়ান্ত প্রস্তুতি। রাজাকারদের এই অবস্থানকে ভেতর থেকে শক্তি যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নয়তো এই রাজাকারের বাচ্চারা এত হুঙ্কার দেওয়ার সাহস পেত না। পুরো প্রেক্ষাপটের পেছনে সব থেকে বড় জ্বালানি যোগাচ্ছে দুটো ঘটনা, যার একটি এখন সবার সামনে উন্মুক্ত, আর অন্যটি আড়ালে রেখে কাজ চালানো হলেও এখন বিভিন্ন প্রশাসনিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রথম ঘটনা, 30 তারিখ বাংলাদেশ সফরে আসছেন সার্জিও গোর। রাজনৈতিক অঙ্গনে যারা নজর রাখেন, রাজনীতি বুঝেন, তাদের কাছে তার পরিচয় অজানা নয়। ট্রাম্প প্রশাসন যখন কোনো সংবেদনশীল ইস্যুতে প্রচলিত মধ্যবর্তী স্তর বা আমলাতন্ত্রকে এড়িয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে চায়, ঠিক তখন তারা সার্জিও গোরের মতো বিশ্বস্ত এবং প্রভাবশালী প্রতিনিধিদের মাঠে নামায়। সোজা কথায়, যেখানে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন এবং সরাসরি হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের সাথে সমন্বয় করতে হয়, সেখানেই সার্জিও গোরের উপস্থিতি এবং তার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সফরে এসে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং কূটনৈতিক বৈঠকের পাশাপাশি সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সার্জিও গোরের কাজটা কি চিন্তা করে দেখুন তো।
আমেরিকার মতো একটি আন্তর্জাতিক পরাশক্তি, যাদের নিজস্ব স্যাটেলাইট আছে, বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক আছে, বিশাল তথ্য ভান্ডার আছে, যাদের গোয়েন্দা সংস্থা কয়েকটা লেয়ারে বিভক্ত, তাদের কি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের তথ্য জানতে সেখানে তাদের কোনো কূটনৈতিককে উপস্থিত হয়ে পরিদর্শন করার কোনো প্রয়োজন আছে? সহজ উত্তর না। সব ধরনের তথ্য তাদের কাছে অলরেডি আছে। তাহলে এই সফরের আসল উদ্দেশ্য কি? কিংবা রোহিঙ্গা ক্যাম্পেই বা সার্জিও গোরের পরিদর্শনের উদ্দেশ্য আসলে কি? গোয়েন্দা তথ্য বলতেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 30,000 সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রাখা হয়েছে। তাদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি সরবরাহ করা হয়েছে অত্যন্ত উন্নত মানের যুদ্ধ সরঞ্জাম। শুধুমাত্র তাই না, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে AK-47 এর মতো মরণঘাতী অস্ত্র, এটা নাকি সাধারণ অস্ত্র। তার মানে বুঝে নিতে হবে রোহিঙ্গাদের কাছে AK-47 এর থেকেও মরণঘাতী অস্ত্র মজুদ আছে। এগুলা কারা দিয়েছে প্রশ্ন থেকে যায়। তবে এখানে একটা বিষয় রহস্যময়, রোহিঙ্গাদের পুরো সশস্ত্র কাঠামো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বলয়ে নাই, এর সঙ্গে তুরস্ক, পাকিস্তান এবং আরো অন্যান্য বলয় যুক্ত আছে। বিভিন্ন সূত্র মারফতে জানা যায় এখানে চীনেরও একটা বলয় আছে। একটা জগা খিচুড়ি অবস্থা। তবে সিংহভাগ নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে আছে। চলেন সবকিছুর ডট মেলাই, তাহলে স্পষ্ট বুঝবেন খেলাটা আসলে কি হচ্ছে। কিছুদিন আগে তারেক রহমান চীন সফর করে আসলেন, তার ঠিক কদিন পর বাংলাদেশের মহামান্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফর করে আসলেন। আর এর কিছুদিন যেতে না যেতেই জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলোকে অনেকেই একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন। এমনকি কেউ কেউ রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন না? কিন্তু কেন? কারণটা কি? ওয়াকার তো জামায়াতীদের প্রিয় মানুষ, তাই না? 5 আগস্টের পর আপনারা দেখেছেন না? এগুলোর সহজ ব্যাখ্যা একটাই, সেনাপ্রধানের তুরস্ক সফরে প্রতিরক্ষা সহযোগিতা, সম্ভাব্য অস্ত্র কারখানা স্থাপন এবং রোহিঙ্গা ইস্যুতে সেনাবাহিনীর সাথে তুরস্কের অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি হওয়া। আর এই চীন তুরস্কের সাথে অতিরিক্ত মাখামাখি মার্কিনীদের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট দেখতে পাচ্ছে বাংলাদেশের ক্ষমতার কাঠামোর ভেতরে এমন কিছু প্রক্রিয়া চলছে যেগুলা তাদের পছন্দ হচ্ছে না। ঠিক এ কারণেই মার্কিনীরা বসে না থেকে বিকল্প কৌশল হাতে নিয়েছে। জামায়াত, এনসিপি এবং তাদের দোকানগুলা যে আছে, এরা সবাই মিলে সেনাপ্রধান ওয়াকার বিরোধী কঠোর অবস্থান আসলে মার্কিনীদের সেই বিকল্প পরিকল্পনার একটা বিশেষ অংশ। এবার দ্বিতীয় ঘটনায় আসেন। এই খবরটা অত্যন্ত গোপন রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয় নাই। আজ থেকে মাত্র 2 দিন পূর্বে নীরবে বাংলাদেশে এসে ঢাকার একটি 5 স্টার হোটেল অবস্থান করছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক অপারেশন প্রধান জেরাল্ড হ্যামিল্টন। নাম শুনেছেন? জেরাল্ড হ্যামিল্টনকে চেনেন কেউ? তিনি কোনো সাধারণ কর্মকর্তা না। দক্ষিণ এশিয়ায় দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে এই কর্মকর্তার। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থা, প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা এবং প্রভাবশালী সন্ত্রাসী সংগঠন এবং রাজনৈতিক গোষ্ঠী সম্পর্কে তার বিস্তর জ্ঞান রয়েছে। বর্তমান CIA কিংবা মার্কিন কর্মকর্তাদের কাছে প্রচুর আধুনিক ডেটা কিংবা নথি থাকলেও মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব সবসময় আলাদা। আর সে কারণেই সাবেক হওয়া সত্ত্বেও জেরাল্ড হ্যামিল্টনের মতো চতুর কর্মকর্তাকে মাঠে নামিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য পরিষ্কার, মাঠ পর্যায়ের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা, পুরনো এবং নতুন গোয়েন্দা তথ্য যাচাই করা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া। সার্জিও গোর ঢাকা পৌঁছে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সঠিক এবং দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন সেটা নিশ্চিত করাই মূলত হ্যামিল্টনের মূল কাজ। আর ঠিক এ কারণেই তিনি ঢাকা সফরে এসেছেন, ঢাকায় অবস্থান করছেন। আরো একটি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর তথ্য রয়েছে, জেরাল্ড হ্যামিল্টন 1990-এর দশক থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন ছায়াযুদ্ধে কাজ করেছেন। আর সে কারণে এই অঞ্চলের পুরনো জঙ্গি এবং সশস্ত্র নেটওয়ার্ক সম্পর্কে সকল তথ্য তার নখদর্পণে। 2005 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন সারা দেশে এক যুগে 63 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে ছিলেন, মনে পড়ে? ঠিক সেই একই সময়ে CIA এর দক্ষিণ এশিয়া অপারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই জেরাল্ড হ্যামিল্টন। অতীতে সক্রিয় থাকা যেসব জঙ্গি কিংবা চরমপন্থী নেটওয়ার্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, সেগুলাকে আবার নতুন করে নতুন সমীকরণে সক্রিয় করার কাজ চলছে কিনা সেই বিষয়ে হ্যামিল্টন খুব ভালোভাবে অবগত। আর এই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ঢাকায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে সাধারণ অপরাধ বলে মনে করার কোনো কারণ নাই। মতিঝিল মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা, এটা প্রতীকী বার্তা। এমনকি উত্তরায় বোমা বিস্ফোরণের ঘটনাও একই রাজনৈতিক এবং সামরিক বার্তার অংশ হতে পারে। এই ঘটনাগুলোর মাধ্যমে সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বোঝানো হচ্ছে পরিস্থিতি যে কোনো সময় হাতের নাগালে চলে যেতে পারে। সো মার্কিন স্বার্থ রক্ষা করো, জলদি করো, দ্রুত করো। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো বিএনপি সরকারের বর্তমান অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন CIA এর শীর্ষ কর্মকর্তা জেরাল্ড হ্যামিল্টন ঢাকায় অবস্থান করছে এই সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না। কিন্তু কেন স্বীকার করছেন না? কারণ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলে দেশে রাজনৈতিক এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে। বর্তমানের পরিস্থিতি বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরেন একটি পরিবারের ক্ষমতার প্রধান কোনো অন্যায় কিংবা অনুপ্রবেশ নিজ চোখে দেখছেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে কিংবা ভয়ে না দেখার ভান করছেন এবং অস্বীকার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বর্তমান অবস্থা ঠিক একই রকম। তাহলে এই পুরো রাজনৈতিক সমীকরণের শেষ পরিণতি কি? সব বিশ্লেষণ যদি একটি জায়গায় এনে দাঁড় করানো হয়, তবে একটা বিষয় পরিষ্কার, তারেক রহমানের কপালে বিরাট শনির দশা ধেয়ে ধেয়ে আসছে। তারেক রহমান চীনমুখী নীতি নিয়েছিলেন এবং এককভাবে দেশের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন জামায়াত এনসিপি সহ জামায়াতের যে দোকানগুলো আছে সেগুলোকে সামনে এনে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবে, তাতে করে বিএনপির একক রাজত্ব কায়েম করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি বিএনপি মাইনকার চিপায় পড়ে যাবে, অলরেডি গেছে। আমেরিকা এবং জামায়াত এনসিপির এই যৌথ চাল যদি পুরোপুরি বাংলাদেশে সফল হয়, তবে বাংলাদেশে তারেক রহমানের রাজনৈতিক কবর রচনা হবে, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে, অর্থাৎ তারেক রহমানের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজড হয়ে যাবে। রাজনীতির ময়দানে যা দেখা যায় তার চেয়েও বহুগুণ খেলা চলে পর্দার আড়ালে। জামায়াত ও এনসিপির হুঙ্কার, সার্জিও গুর এবং সিএ কর্মকর্তা জেরাল্ড হ্যামিল্টনের ঢাকা সফর, রোহিঙ্গা ক্যাম্পের 30,000 সশস্ত্র ক্যাডার এবং ঢাকার 2 জায়গায় বিস্ফোরণ, এগুলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবকিছুই মেটিকুলাস পরিকল্পনার দ্বিতীয় পার্টের অংশ। আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্ষমতা এবং রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ভর করবে এই চালগুলার সঠিক বাস্তবায়নের উপর। তারেক ভাইয়া, টাটা বাই বাই, টাটা বাই বাই, আপনার সময় শেষ। আগামী অক্টোবর নভেম্বরে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক হিসাব নিকাশ। দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, ধাপে ধাপে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কোথায়? মাঠে জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে, অথচ নির্বাচন কমিশন আর বিএনপি সরকার সে পথে হাঁটেননি। উল্টো সবুজ সংকেত মিলছে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র হয়ে লড়ার। কেন এই নমনীয়তা? এর পেছনে কি ভারতের কোনো অদৃশ্য বার্তা কাজ করছে, নাকি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে জড়িয়ে আছে এই নির্বাচনের সরাসরি সম্পর্ক? স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। দেশের বিশাল কর্মযজ্ঞ এটি। মোট 4,581টি ইউনিয়ন পরিষদ, 495টি উপজেলা পরিষদ, 330টি পৌরসভা, 13টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলার পরিষদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তবে এবার ভোটে দাঁড়ানো মোটেও সহজ হচ্ছে না। নির্বাচন কমিশন প্রার্থিতার নিয়মে আনছে বড় ধরনের পরিবর্তন। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বিতীয়ত, শুধু ঋণ খেলাপিই নয়, ব্যাংকের ঋণের জামিনদাররাও প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। তৃতীয়ত, দ্বৈত নাগরিকত্ব বা লাভজনক পদে থাকা ব্যক্তিরা অযোগ্য হবেন। চতুর্থ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা ভূমিকর বকেয়া থাকা প্রতিষ্ঠানের প্রধানরাও কোনো পদে দাঁড়াতে পারবেন না। নিয়মকানুনের এই কড়াকড়ি বেশ স্পষ্ট, কিন্তু সবচেয়ে বড় বিতর্কটি বাজছে অন্য জায়গায়। জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অংশ নিতে পারেনি আওয়ামী লীগ, কিন্তু স্থানীয় নির্বাচন তো নির্দলীয় প্রতীকে হয়। ঠিক এই জায়গাটিতেই আসল প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে তৎপর হয়ে ওঠে জামায়াতে ইসলামী। তারা নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাব জমা দেয়। জামাতের মূল দাবি ছিল সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকারের কোনো স্তরে প্রার্থী হতে দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন জামায়াতের এই চিঠিতে পাত্তা দেয়নি। কেন দিল না? উত্তর মেলে সরকারের শীর্ষ পর্যায় থেকেই। গত 9 জুন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হয়। নির্ধারিত শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। তিনি আওয়ামী লীগের হলেও আইনগত কোনো বাধা নেই। এর সহজ অর্থ দাঁড়ায়, আওয়ামী লীগের পদধারী নেতারা নিজেদের দলীয় নাম বা স্লোগান ব্যবহার করতে পারবে না ঠিকই, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামতে তাদের কোনো আইনি বাধা থাকছে না। এখানেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। বিএনপি সরকার কেন আওয়ামী লীগকে আটকে দেওয়ার জামাতের প্রস্তাব গ্রহণ করল না? বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা এতদিন যে দাবি করে আসছেন দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, সেই দাবি সত্যি কিনা তা প্রমাণের সুযোগ কেন দেওয়া হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ। প্রথমত, আন্তর্জাতিক মহল, বিশেষ করে প্রতিবেশী ভারত পর্যবেক্ষণ করতে চায় সরকার পরিবর্তনের পর মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রকৃত জনসমর্থন ঠিক কতটা অবশিষ্ট আছে। আর সে কারণেই হয়তো ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন কোনো পরামর্শ দিয়েছে যাতে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারে। আইন করে কোনো দলকে হয়তো কাগজ কলমে নিষিদ্ধ করা যায়, কিন্তু জনগণের মন থেকে তাদের মুছে ফেলা যায় না। বিএনপি হয়তো এই নির্বাচনে আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে লড়তে দিয়ে দেখতে চায় জনগণ আদৌ তাদের গ্রহণ করে নাকি বর্জন করে। যদি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে যান, তবে বিএনপি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তত্ত্ব শতভাগ প্রমাণিত হবে। এদিকে মাঠের এই হিসাব নিকাশের মাঝেই তৈরি হয়েছে আরেক বড় চমক। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।
দলের নেতাদের নিয়ে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবে বলেও ঘোষণা দিয়েছেন। কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সাথে অক্টোবর নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র কোথায়? উত্তরটা খুব সোজা। শেখ হাসিনা দেশে ফেরার আগে দেখে নিতে চান তৃণমূলের মানুষের মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর আস্থা ঠিক কতটা অবশিষ্ট আছে। নির্দলীয় ভোটেও যদি দলের সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে আসতে পারেন, তবে তা প্রমাণ করবে আওয়ামী লীগ এখনও দেশের প্রধান রাজনৈতিক শক্তি। আর এই পরীক্ষার ফল দেখেই ডিসেম্বরে রাজনীতির নতুন চাল চালবেন শেখ হাসিনা। সব মিলিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনীতির নতুন এক অ্যাসিড টেস্ট। একদিকে জামায়াতের কঠোর অবস্থান, অন্যদিকে বিএনপি সরকারের আইনি নমনীয়তা। এর মাঝে আওয়ামী লীগের জন্য এটি অস্তিত্বের প্রমাণের এবং নিজেদের জনপ্রিয়তা মেপে নেওয়ার শেষ সুযোগ। অক্টোবর নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনই বলে দেবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আপনার কি মনে হয়, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা কি সুবিধা করতে পারবে, নাকি মাঠে থাকবে বিএনপি জামাতের দখলে? ফেসিস্ট তারেক এখন হারে হারে টের পাইতেছে আওয়ামী লীগ কি পরিমাণ ধারালো রামের করাত, আসতেও কাটে যাইতেও কাটে। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে তারেক যদি এই বুঝটা 6 মাস আগে বুঝতো, তাহলে দেশের কিছু সুশীল ব্যক্তি, নাগরিক সমাজ তারা তারেক নিয়ে একটা অন্তত পক্ষে প্রশংসা করতো। যার যাই হোক, তারেক বেশ রাজনীতিতে বিচক্ষণ হয়েছে, 17 বছর দেশের বাইরে থেকে রাজনীতি ভালোই শিখছে। কিন্তু ওই যে গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে, গাধা পানি খায় ঠিকই, কিন্তু পানি খাওয়ার আগে ওইটার পানির মধ্যে আগে নামে, গাও গতটা ভিজাইয়া গোলাইয়া এরপরে পানি খায়, আগে খায় না। তারেক প্রমাণ কইরা দিছে খুনির পোলা খুনি হয়, সন্ত্রাসীর পোলা সন্ত্রাসী হয়। কেন মিয়া, মাঝির পোলা ব্যারিস্টার হয় না? তারেক কিন্তু চাইলে সেটা করতে পারতো। ওর সামনে একটা অনেক বড় সেই সুযোগটা ছিল। ফ্যাসিস্ট তারেক ইতিহাস ভুলে গেছে। শেখের বেটির কাছে রাজনীতিতে ওর বাপ খুনি জিয়া, ওর মা খালেদা নাকুনি চুবুনি খেয়েছে। দেশ ধ্বংস ও আওয়ামী লীগ নিয়ে অপরাজনীতি করার কারণে প্রকৃতির নিয়ম যদি তারেকের জীবন বিসর্জন দেওয়ার রায় দেয়, তাহলে সেই রায় প্রকৃতির নিয়মই দেশের জনগণ কার্যকর করবে ইনশাআল্লাহ। তো দিল্লিতে তো আওয়ামী লীগ সভানেত্রী শেখের বেটি আছে, এখন সেপ্টেম্বরে দিল্লিতে ফেসিস্ট তারেক আসবা কেমনে কি রে ভাই? কিছু পয়েন্ট ধরাই দিই, সব কথা বলা যাবে না, প্রশ্ন জানতেও চাইবেন না। ক্ষমতায় আইসা ডেভিল ইনুসের গলার সাথে সুর মিলাইয়া তারেক স্লোগান দেওয়া শুরু করলো, দিল্লি না ঢাকা। সেই প্রেক্ষিতে সে প্রথমে গেল মালয়েশিয়া এবং চীন সফরে। এরই মধ্যে শেখের বেটি দলবল নিয়ে ডিসেম্বরে দেশে আসবে, সেপ্টেম্বরে তারেক আবার দিল্লি আসবে। শেখের বেটি যে দিল্লিতে আছে, তারেক সেখানে কেন আসবে? এই মাস শেষের মধ্যেই মার্ক রবিও আসতেছেন বাংলাদেশে ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে। মার্ক রবিও কিন্তু একদিকে যেমন দক্ষিণ এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে গুরু দায়িত্ব পালন করতেছেন, অন্যদিকে তিনি কিন্তু ভারতের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করতেছেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যখন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাইলেন, তখন কিন্তু মার্ক রবিও ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে একসাথে কাজ করে তাকে শুভেচ্ছা জানাইয়া, এই শুভেচ্ছাটা কিন্তু তিনি চাইলে ফোন করে জানাইতে পারতেন, তাকে মেসেজ দিয়েও জানাইতে পারতেন, কিন্তু তিনি শুভেচ্ছাটা কিন্তু একবার ওপেন পাবলিকলি সকলকে জানাই দিতেন। মেসেজটা কি দিচ্ছেন একবার মাথায় রাখবেন, ভিতরের সব কথা বলা যাবে না। নিশ্চয়ই মনে আছে, দিল্লির প্রধানমন্ত্রী মিস্টার মোদি যখন যুক্তরাষ্ট্রে সফরে ছিলেন, তখন বাংলাদেশের বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীরা ডোনাল্ড ট্রাম্পকে একটা প্রশ্ন করেছিল। তিনি উত্তর দিয়েছিল, বাংলাদেশকে তিনি ভারতের চোখে দেখবেন, অর্থাৎ বাংলাদেশের বিষয়ে তিনি তার বন্ধু বা ঘনিষ্ঠজন বা তার ব্রাদার মিস্টার মোদি দেখবেন, এই বিষয়টা তিনি তার উপরে ছেড়ে দিয়েছিলেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্র কেন আওয়ামী লীগের দিকে ঝুঁকতেছে? তাহলে যুক্তরাষ্ট্রের কোনো শর্ত কি শেখের বেটি মানে নিতেছেন? না। মাথায় রাখবেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্তত পক্ষে কোনো দেশের সাথে শেখের বেটি কোনো চুক্তি করবে না। কোনো চুক্তিতে তিনি যান নাই অতীতে, তিনি আগামীতেও যাবেন না। তাহলে কেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দিকে ঝুঁকবেন? এই কারণে ঝুঁকবেন যে বাংলাদেশ থেকে, এই ভিক্ষুক রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের আহামরি কিছু নেওয়ার নাই। যা নেওয়ার ছিল এইটা ডেভিল ইনুস ও ফ্যাসিস্ট তারেক থেকে তিনি নিয়ে নিছেন। আর এখন এই কারণে আওয়ামী লীগের দিকে ঝুঁকবেন, কারণ বাংলাদেশ নিয়ে অপরাজনীতি করে তিনি তো ভারতকে হারাবেন না। কিছুদিন আগে নেপালে মার্ক রবিও সফরে গিয়েছিলেন, রাষ্ট্রপ্রধানের সাথে তিনি দেখা করতেছিলেন। রাষ্ট্রপ্রধান তাকে একেবারে সাফ জানাইয়া দিছে, আমার সমমান ব্যক্তিকে নিয়ে আসুন, তবেই আমি সাক্ষাৎ দেব, আপনি একজন এজ এ রাষ্ট্রদূত। নেপাল থেকে যুক্তরাষ্ট্র এই সুবুনি খাইয়া তারা বুঝতে পারছেন যে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ নিয়ে বেশি রকমের অপরাজনীতি করতে গেলে পার নেপালের মতো কইরা বাংলাদেশ, ভারত, রাশিয়া অনেক কিছুই তাদেরকে হারাইতে হবে। সুতরাং ওই ক্ষুদ্র একটি রাষ্ট্রকে কেন্দ্র করে অপরাজনীতি নিয়ে তারা তো আর ইন্ডিয়ার মতন বড় বাজারকে হারাইতে চাবে না।
দক্ষিণ এশিয়ার রাজনীতি মূলত আইআরসি তথা রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। মাথায় রাখবেন, চায়না যুক্তরাষ্ট্র সাপার বেজির মতন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে করিডোর চাইছে, দেয় নাই, কিন্তু চায়নার সাথে করিডোরের বিষয় তুমি সখ্যতা করছো। সেই দেশে তুমি আগে মালয়েশিয়া, পরবর্তীতে সেই দেশে সফরে গেছো। আবার চায়না যদি দেখে যে বাংলাদেশ নিয়ে বেশি গুতাগুতি করলে ইন্ডিয়ার মতন বড় বাজারকে হারাইতে হবে, না না, তাহলে বেশি গুতাগুতি দিয়ে তোর কাম নাই। ভূ রাজনীতির দাবার গুটি কখন কোন দিকে যায় কেউ যেমন বলতে পারে না। দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ তথা বাংলাদেশের সর্ববৃহৎ সবচাইতে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে তেমন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ করেও আটকে রাখা যায় না। তারেক এবং ডেভিল ইনুসের বিচার প্রকৃতির নিয়মেই হবে ইনশাআল্লাহ। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে এদের বিচার করবে। শুধু সময় বলে দেবে, অপেক্ষা। নভেম্বর হেডলাইন, ডিসেম্বর ডেডলাইন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।